জানি হয়তো স্যার আপনার সমস্যাটা ঠিক আমার নাই। এখানে নাকি ঠিক অন্য আছে, জায়গায়। আপনার নেটের আমার সমস্যা। সমস্যা আপনার। ওনার সমস্যা, যাই হোক। হুম, স্যার আপনি চেঞ্জ গুলো নিয়ে কথা বলতেছিলেন স্যার। কথা আটকে আটকে আসছিল, যেন ঠিক কথা বুঝতে পারিনি, একটু কাইন্ডলি আবার বললে ভালো হতো, মানে কেমন চেঞ্জ আসছে বা বেশি কিনা। চেঞ্জ তো চেঞ্জই চেঞ্জই প্রতি বছরই আসে। এটা যে শুধু এবছরে তা না, ইনকাম ট্যাক্সের চরিত্রই তাই। ইনকাম ট্যাক্স না, আপনার সবগুলো ভ্যাট বলেন, কাস্টমস বলেন, ইনকাম ট্যাক্স বলেন, এই যে ফিসকাল লগুলো, সরকারের যে আর্থিক আইন, এ প্রতি বছর বাজেটে এই আর্থিক আইনের কিছু পরিবর্তন আসে, যেগুলো সরকার মনে করে যেগুলো চেঞ্জ করা দরকার। তো এবারও আসছে একইভাবে। শুনছেন? ধন্যবাদ স্যার। জি স্যার, হুম, ধন্যবাদ স্যার। একটু জানা হুম। আছে আপনাদের। স্যার 50 জনের মতো স্যার পার্টিসিপেন্ট চলে আসছে স্যার। এখন আমরা শুরু করলে স্যার ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, শুরু করেন। শুরু স্যার করতেছি। আমরা যারা সেপ্টেম্বরে পরীক্ষা দিব, তারা তো আমরা চেঞ্জ গুলো আমাদের ফলো করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, যেভাবে করানো হচ্ছে সেইভাবে ফলো করেন, দেখা যাক। এত উতলা হইয়েন না, বুঝছেন? সবই হবে। দরকার হয় চেঞ্জের আগে কি ছিল, এখন চেঞ্জ হয়ে কি হয়েছে, এই ধরনেরও পড়ানো যাবে। যদি বেশি আগ্রহী হন, বেশি জানতে চান, সেটাও হবে, অসুবিধা নেই। এই, তো আমরা শুরু করি। জি স্যার, আচ্ছা, মঞ্চে এইটা জানা আছে। গত গত ক্লাসে এইটা পড়ানোর কথা ছিল, তো কি কারণে জানি হয়নি, যাই হোক। সেটা হলো, একটা কথা, গত ক্লাসে তো আমাদের প্রথম ক্লাস ছিল, সেখানে ইনকাম ট্যাক্স সম্পর্কে আপনাদের প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে এবং প্রত্যেকের ইমেইলে আমাদের সেই প্রেজেন্টেশনটা পাঠিয়ে দেওয়া হয়েছে, বুঝছেন? তো আজকে যেগুলো পড়ানো হবে সেগুলো আপনাকে পাঠানো হবে। তো এই যেটা দেখতে পাচ্ছেন, এটাও একটু পরে চলে যাবে আপনার মেইলে। তো ওই দিক থেকে নিশ্চিন্ত থাকেন। আচ্ছা, এখন আসেন যে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পার্থক্য কী। তো এটা গত ক্লাসে হয়তো সামান্য কিছু বলছিলাম, তো মানে কিন্তু ইসে ভুল ছিল, তো ওই জন্য এবার এটাকে কারেকশন করতে হয়েছে আজকে, তো করে আবার এখন দেখাচ্ছি আপনাকে আর কি। তো একটা কথা গত ক্লাসে বলছিলাম যে সহজভাবে বলতে গেলে রবীন্দ্রনাথের সেই গানের মতো, তোমার হলো সারা আমার হলো শুরু, এটা বলছিলাম গত ক্লাসে। তো তার মানে কি, তোমার হলো সারা আমার হলো শুরু, এর মানেটা কি? মানে হলো, করদাতার যখন আয় করা সারা হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের, তখন ধরা শুরু হয় পরের বছর। যে বছর মানুষ আয় করে সেই বছরটাকে বলে ইনকাম ইয়ার, বা বাংলায় বলে আয় বর্ষ। তো এই ইনকাম ইয়ারটা ইউজুয়ালি ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার মানে কি? ফিনান্সিয়াল ইয়ার মানে হচ্ছে জুলাই টু জুন, পহেলা জুলাই থেকে শুরু করে পরের বছরের ক্যালেন্ডার ইয়ারের পরের বছরের 30শে জুন, এই হচ্ছে ফিসকাল ইয়ার। তো আমরা ইনকাম ট্যাক্সে কখনোই ক্যালেন্ডারকে ফলো করি না। আমাদের যদি বছর বলি, শুধু বলি যে ইয়ার, ইয়ার মিন্স ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার মিন্স জুলাই টু জুন, পহেলা জুলাই থেকে পরের বছরের 30শে জুন। এটা হলো ফিনান্সিয়াল ইয়ার। আর ইন্ডিয়া ইন্ডিয়া তাদের বাজেটে তাদের ফিসক্যাল ইয়ার হচ্ছে উম, এপ্রিল টু মার্চ। আমাদের যেরকম বছর শেষ হয় প্রতি বছর 30শে জুন, ইনকাম ট্যাক্সে ইয়ার এন্ডিং হচ্ছে 30শে জুন, ইন্ডিয়াতে ইয়ার এন্ডিং হচ্ছে 31st মার্চ।
এই কারণে আমাদের একটু সুবিধাও হয় বাংলাদেশে। সেটা হলো আমাদের বাজেট অধিবেশন হয় জুন মাসে, এবং সেই বাজেট 30শে জুনের মধ্যে পাশ হয়। এবারেরটাও পাশ হয়ে গেছে। এবারেরটা তো বাজেট নাই, সংসদ, সরি, বাজেট আছে, সংসদ নাই। তো সুতরাং উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে আর কি। এই এখন এই যে ফিসক্যাল ইয়ারটা বা ফিনান্সিয়াল ইয়ার, মানে ইন্ডিয়া ফলো করে ইংলিশ ফিনান্সিয়াল ইয়ার। তো ইংলিশ ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে এপ্রিল টু মার্চ। আমি বলছিলাম যে সুবিধা হয়, সুবিধাটা কি, ইন্ডিয়াতে বাজেট পাস হয় মার্চ মাসে, কারণ ইন্ডিয়াতে বছর শুরু হয় 1লা এপ্রিল। তো ইন্ডিয়াতে কি কি চেঞ্জ আসলো বাজেটে, ইনকাম ট্যাক্সে কি কি চেঞ্জ আসলো বা ভিএটিতে কি চেঞ্জ আসলো, সেগুলো আমরা একটু আগাম দেখতে পারি। হুম। কারণ দেখতে পারি হয় কি, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এই যে আইন আমরা পড়তেছি অলমোস্ট একই আইন, এবং এর প্যারেন্ট আইন যেটা, সেটা একই। সেটা গত ক্লাসে আপনাদের দেখানো হয়েছে যে আমরা এখন যে আইনটা ফলো করি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটার আগে, আমি লিগ্যাসিটা দেখানো হয়েছে গত ক্লাসে, এর আগে এই আইনটা ছিল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, এরশাদের আমলে। তার আগে ছিল, মাদার লটা ছিল ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1922। 1922 তো আপনি বোঝেনি, যে ব্রিটিশ ইন্ডিয়া, তখন তো ভারত স্বাধীন হয়নি। তো ওইটাই হলো প্যারেন্ট ল। তো ওই ল থেকেই কিন্তু পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ওই উৎপত্তি ওখানেই। তো সুতরাং অলমোস্ট ইন্ডিয়াতে বলেন, এই যে ইনকাম ট্যাক্স আইন আমরা পড়তেছি, ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে বলেন, অলমোস্ট সিমিলার। ওই কারণে আর কি। তাইলে আমরা ইনকাম ইয়ারটা মোটামুটি বুঝলাম, যে আয় বর্ষ কি, মানুষ যে বছরে আয় করে। কোন বছরে আয় করে? ইউজুয়ালি জুলাই টু জুন। 1লা জুলাই থেকে শুরু করে পরের বছরের 30শে জুন, এই হচ্ছে 1 বছর। এই বছরে মানুষ বলেন, কোম্পানি বলেন, যা আয় করে তার উপর একটা অ্যাকাউন্টস তৈরি হয়। ব্যক্তি হলে তো তার অ্যাকাউন্টস থাকে না, তো তৈরি হয়, তো সেই হিসাবে তার একটা পরের বছরে তার অ্যাসেসমেন্ট হয়। তো যে বছরে মানুষ আয় করে, ইউজুয়ালি তার পরের বছরটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয় কিন্তু 1লা জুলাই থেকে, আর শেষ হয় পরবর্তী 30শে জুন পর্যন্ত। তার মানে আপনি যদি বলেন যে 2024-25 ইনকাম ইয়ার, তাহলে এর করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, কেউ বলতে পারবেন? স্যার 25-26। 25-26। কারেক্ট। হুম। এই আর কি। তার মানে আমরা শিখলাম, অন্তত এটুকু শিখলাম, যে ইনকাম ইয়ার কি হলে অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে। ইনকাম ইয়ার, একটা কথা মনে রাখবেন, ইনকাম ইয়ার বিভিন্ন রকমের হতে পারে। কীরকম বিভিন্ন রকম হতে পারে? যেমন আপনাকে একটা কথা বলছি, যে ইনকাম ইয়ার ইউজুয়ালি জুলাই টু জুন, এটা তো একটা স্বাভাবিক ইনকাম ইয়ার। কিন্তু ব্যাংকের জন্য, ব্যাংক, ইন্স্যুরেন্স এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য আপনার ইনকাম ইয়ার মাস্ট বি দ্য ক্যালেন্ডার ইয়ার। এটা আইনে বলা আছে, আমাদের আইনে, যে আইন আপনাকে পড়ানো হচ্ছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এর সেকশন 2 সাবসেকশন 15, সেইখানে ইনকাম ইয়ারের ডেফিনেশন দেয়া আছে। সেকশন 2 মানে হচ্ছে সব ডেফিনেশন আপনার আমাদের সেকশন 2-এ, এর সাবসেকশন হচ্ছে 15। হুম। মানে বাংলায় হচ্ছে ধারা হচ্ছে 2, উপধারা হচ্ছে 15। সেইখানে আমি যেখান থেকে পড়াচ্ছি, আপনি ওই রেফারেন্স হচ্ছে ওইটা, ওইখান থেকে আপনি এটা পাবেন। তো সেখানে প্রথম কথা যেটা, সেটা হলো যে ইনকাম ইয়ার ইউজুয়ালি দ্য ফিনান্সিয়াল ইয়ার, দ্যাট মিন জুলাই টু জুন, নাম্বার 1। আর 2 নম্বর কথা হচ্ছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, এদের ইনকাম ইয়ার মাস্ট বি দ্য ক্যালেন্ডার ইয়ার, জানুয়ারি টু ডিসেম্বর। তো বলতে পারেন যে স্যার, এই যে মানে বলতেছেন জুলাই টু জুন, এটা আমাদের হিসাব করা সোজা, যে এই জুলাই টু জুন 2024-25 যদি হয় ইনকাম ইয়ার, ডেফিনেটলি পরের বছর 25-26 হবে অ্যাসেসমেন্ট ইয়ার। কিন্তু যদি 2 নম্বরে যেটা বলা আছে, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি ক্যালেন্ডার ইয়ার হয় ইনকাম ইয়ার, সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ারটা কি হবে? তো ডেফিনেটলি অ্যাসেসমেন্ট ইয়ারটা হবে পরবর্তী 1লা জুলাই থেকে যে বছরটা শুরু হবে। তো যদি এখন মনে করেন, আমি একটা উদাহরণ দিই, দেখি আপনারা কেউ পারেন কিনা। ধরেন একটা ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রাইম ব্যাংকের ইনকাম ইয়ার কি? ইনকাম ইয়ারের আরেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং ইয়ার। তো প্রাইম ব্যাংকের ইনকাম ইয়ার কি? ইনকাম ইয়ার হচ্ছে 2024, 2024 সাল। 2024 শুধু 2024 বলে যদি আমি থেমে যাই,
তার মানে 2024 সালের 1 জানুয়ারি থেকে ওই 2024 সালেরই 31 ডিসেম্বর, এই হচ্ছে তাদের ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার। তাহলে তার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, কেউ বলতে পারবেন? স্যার 25-26 হবে। 25-26 হবে। স্যার শুধু হুম দুই হুম। হাজার পঁচিশ 2025। স্যার স্যার 25-26 হবে। শুধুমাত্র 2025। আচ্ছা, 2025 হবে না, হবে 25-26। তো অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু অলওয়েজ ফিনান্সিয়াল ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু আবার ব্যাংক যেহেতু ক্যালেন্ডার ইয়ার হচ্ছে ইনকাম ইয়ার, আপনার ভিতরে যদি ধারণা হয় যে এইটার অ্যাসেসমেন্ট ইয়ার হবে পরের দিন থেকেই, পরের দিন মানে 1 জানুয়ারি থেকে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে এবং আজ তো ক্যালেন্ডার ইয়ার 2025 হবে অ্যাসেসমেন্ট ইয়ার, সেটি হবে না। কারণ একটা কথা বলছি, আপনি খেয়াল করেন নাই। হুম। কি খেয়াল করেন নাই? আমি একটা কথা বলে গেছি যে অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হবে প্রতি বছর 1 জুলাই থেকে। মানে আপনার ইনকাম ইয়ার যাই হোক না কেন, অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে 1 জুলাই থেকে। এখন সেই 1 জুলাই কারোর পরের দিনই আসতে পারে, কারোর 6 মাস পরে আসতে পারে। বুঝতে পারছেন? সুজন আলী, সুজন আলী, ভিডিও অফ করেন। সুজন আলী, হ্যাঁ। তো সেই কারণে ব্যাংকের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার অ্যাসেসমেন্ট ইয়ারটা আসে 6 মাস পরে, কারণ তার ইনকাম ইয়ার শেষ হয় 31 ডিসেম্বর। এর পরবর্তী 1 জুলাই থেকে তার অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হবে। সেটা 6 মাস পরে আসতে পারে, 9 মাস পরে আসতে পারে, সে যেদিন আসে আসুক। একটা কথা মনে রাখবেন, একটা ক্যালেন্ডারের ভিতরে আপনার 1 জুলাই একটাই থাকে। সারা বছরের ভিতরে 1 জুলাই কিন্তু একটাই, একটার বেশি থাকে না। কি কথা ঠিক কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। সুতরাং সেই 1 জুলাই থেকেই আপনার অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা সবসময় 1 জুলাই থেকে, ওইটা একদম ফিক্সড। আচ্ছা, বিদেশি কোম্পানির ক্ষেত্রে যেটা হয় সেটা হলো নর্মালি বিদেশে যা এখানেও তা। ধরেন একটা ইন্ডিয়ান কোম্পানি, বাংলাদেশে অনেক ইন্ডিয়ান কোম্পানির ব্রাঞ্চ অফিস আছে, এখানে এখানে অ্যাসেসমেন্ট হয় নন রেসিডেন্ট কোম্পানি হিসেবে। তো মানে তাদের ইনকাম ইয়ারটা কি হবে? তো একটা ইন্ডিয়ান কোম্পানি হতে পারে, আমেরিকান কোম্পানি হতে পারে। তো যে কোম্পানি বিদেশি কোম্পানি হোক, নর্মালি বিদেশে তার প্যারেন্ট কোম্পানির যে ইনকাম ইয়ার, তারা চাইলে বাংলাদেশে যে অপারেশন চলছে আহ, সেখানেও তারা একই অ্যাকাউন্টিং ইয়ার, একই মানে অ্যাকাউন্টিং ইয়ার বা ইনকাম ইয়ার ফলো করতে পারে। তো করতে গেলে নর্মালি ডিসিটির একটা পারমিশন দরকার হয় এবং ডিসিটি ইউজুয়ালি এই পারমিশন দিয়ে দেয়, কারণ তার প্যারেন্ট কোম্পানির সাথে যদি কনসোলিডেটেড অ্যাকাউন্টস তৈরি করতে চায়, তো তখন বাংলাদেশের যদি ইনকাম ইয়ার হয় একরকম, আমেরিকাতে বা ইন্ডিয়াতে হয় একরকম, তাহলে তো মুশকিল। তারা তো মানে কম্বাইন্ড যে অ্যাকাউন্টস তৈরি করবে সেখানে কনসোলিডেটেড মানে তার ওয়ার্ল্ড ওয়াইড তার যে ব্যবসা ওই কোম্পানির, সেটা তো সে পারবে না। তো এই কারণে তারা চাইলে মানে বাংলাদেশে ব্যবসা করেও তারা ওইটা ফলো করতে পারে। মানে প্যারেন্ট কোম্পানির যা ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার ওইটাই চাইলে ফলো করতে পারে। বুঝতে পারছেন? তাইলে আমরা এ পর্যন্ত 3টা জিনিস শিখলাম। কি জিনিস শিখলাম? 3টা জিনিস। এক নম্বরে হচ্ছে ইনকাম ইয়ার মাস্ট বি দা ইউজুয়ালি ফিনান্সিয়াল ইয়ার, জুলাই টু জুন, নাম্বার 1। নাম্বার 2 শিখলাম যে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইনকাম ইয়ার মাস্ট বি দা ক্যালেন্ডার ইয়ার। আর বিদেশি কোম্পানির বাংলাদেশে যে অ্যাসেসমেন্ট হয়, বাংলাদেশে যে কর নির্ধারণ হয়, তারা যে ট্যাক্স দেয়, তাদের ইনকাম ইয়ারটা কি হবে? ইনকাম ইয়ারটা হলো জাতা। মানে জাতা মানে বিদেশে যা এখানেও তা, এই হলো জাতা। ক্লিয়ার? হুম জি স্যার, ক্লিয়ার স্যার। হুম। আচ্ছা, 4 নম্বরে একটা কথা বলা আছে, সেটা হলো ইনকাম ইয়ার ইউজুয়ালি 12 মাস, মানে বছর হয় সাধারণত 12 মাসে বছর হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে 12 মাসের কমেও বছর হতে পারে, কিন্তু বছর কখনো 12 মাসের বেশিতে হবে না। 12 মাসের বেশিতে কখনো বছর হবে না। আপনার যখন আপনি সিএ পড়তেছেন, ভালো কথা, সিএতে অনেক সময় দেখবেন যে কোম্পানি আইনে সম্ভবত আছে যে 15 মাসেরও একটা অ্যাকাউন্টস করা যেতে পারে ইন কেস অফ নিউ বিজনেস। ধরেন একটা নতুন ব্যবসা, নতুন কোম্পানি, তো তার প্রথম বছরের অ্যাকাউন্টসটা কি হবে?
তো সেখানে হয়তো বলা আছে যে 15 মাসেও প্রথম অ্যাকাউন্টসটা হতে পারে, কিন্তু ইনকাম ট্যাক্সে কাজ হবে না। ইনকাম ট্যাক্সে আপনাকে কিন্তু ওই 12 মাসের বেশিতে আপনার বছর হবে না। তো সুতরাং আমরা বাস্তবে যেটা দেখি, কখনো কখনো 12 মাসের কমেও বছর হয়। কখন হয়? যখন একটা কোম্পানি বা একজন ব্যক্তি একটা ব্যবসা শুরু করলো। তো সে ব্যবসা শুরু করলো, সবসময় তো ব্যবসা তারা একেবারে ইনকাম ট্যাক্সের আইনের বইটা খুলে এখানে কি বলা আছে সেইভাবে ব্যবসা শুরু করবে, এটা হয় না। ব্যবসা শুরু করবে সে তার মতো ব্যবসা শুরু করবে। তো কেউ ধরেন ব্যবসা শুরু করলো কথার কথা 1লা মার্চ থেকে। 1লা মার্চ থেকে একটা নতুন ব্যবসা শুরু করলো। তাহলে প্রথম বছর তার ইনকাম ইয়ার হবে 4 মাসের, মার্চ এপ্রিল মে জুন। এই 4 মাসে হবে তার ফার্স্ট ইয়ার। এরপর থেকে তো 12 মাস ঠিক হয়ে গেল, জুলাই টু জুন। এইরকম মানে নতুন ব্যবসার ক্ষেত্রে 12 মাসের কমে বছর হতে পারে। কেউ মারা গেলে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত একটা খণ্ডের বা একটা ভগ্নাংশের একটা অ্যাসেসমেন্ট হবে, তো সেটাও 12 মাসে কম। কেউ চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে গেলে, এরকম কিছু কিছু ক্ষেত্র আছে যে 12 মাসের কমেও কখনো কেউ ব্যবসা বন্ধ করে দিল। তো ব্যবসা বন্ধ করে দিলে ওই খণ্ডের তো একটা অ্যাসেসমেন্ট হবে, সেটা একটা খণ্ড হয়ে যাবে। সেটা 12 মাসে কম হতে পারে। তো 12 মাসে কম হতে পারে, এরকম বিভিন্ন সিচুয়েশন আছে যে 12 মাসের কমেও বছর হতে পারে, কিন্তু 12 মাসের বেশিতে বছর হবে না কখনোই। এই এ পর্যন্ত ঠিক আছে? কোনো কোশ্চেন? একটা আচ্ছা। প্রশ্ন ছিল তো। হুম। তার ফরেন কোম্পানির ক্ষেত্রে তারা যদি তাদের দেশের যে ইনকাম ইয়ার আছে সেটা ফলো করে, সেক্ষেত্রে কি স্যার অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার ইয়ার আছে জুন জুলাই সেটা ফলো করবে? অফকোর্স, অ্যাসেসমেন্ট ইয়ারের ব্যাপারে কোনো নাই। অ্যাসেসমেন্ট ইয়ার অবশ্যই জুলাই টু জুন, এটার ব্যাপারে কোনো চয়েস নেই। জি স্যার, বুঝতে আমি পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওটার ব্যাপারে কোনো চয়েস নেই। তো চয়েস হচ্ছে ইনকাম ইয়ার বিষয়ে, মানে তারা যে ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার, তো সেটার ব্যাপারে চয়েস আছে। কিন্তু ইসের অ্যাসেসমেন্ট ইয়ার তো সবসময় তার ইনকাম ইয়ারটা যখন শেষ হবে তার পরবর্তী 1লা জুলাই থেকে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে। বুঝতে পারছেন? তো এখন আসেন যে অ্যাসেসমেন্ট ইয়ারটা কি। অ্যাসেসমেন্ট ইয়ার তো অলরেডি বলে ফেলছি যে, এবং এখানে একটা বোল্ড করা আছে, আন্ডারলাইন করা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে অ্যাসেসমেন্ট ইয়ারের সংজ্ঞাটা দেওয়া আছে সেকশন 2 সাবসেকশন 24-এ। এবং সেখানে বলা আছে যে অ্যাসেসমেন্ট ইয়ার মিনস দ্য পিরিয়ড অফ 12 মান্থস কমেন্সিং অন দ্য ফার্স্ট ডে অফ জুলাই এভরি ইয়ার। প্রতি বছর 1লা জুলাই থেকে যে বছরটা শুরু হবে, পরবর্তী 30শে জুন শেষ হবে, ওইটাই হচ্ছে এক একটা অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারের কোনো ভেরিয়েশন নেই। ইনকাম ইয়ার বলতে গিয়ে আমাকে যেমন 4-5টা কথা বলতে হলো, এত কথা বলতে হইলো আমার ইনকাম ইয়ার পড়াইতে গিয়া। অ্যাসেসমেন্ট ইয়ার পড়ানো খুব সোজা। অ্যাসেসমেন্ট ইয়ার অবভিয়াসলি ফ্রম 1st জুলাই টু 30th জুন। বুঝতে পারছেন? জি স্যার। এই। জি স্যার। এখন এখান থেকে এমসিকিউ কি হতে পারে, এখন পরীক্ষায় কি আসতে পারে? ধরেন একটা স্টেটমেন্ট আসলো যে ইনকাম ইয়ার মে বি লেস দ্যান 12 মান্থ বাট ক্যানট এক্সিড 12 মান্থ। এই যেটা 4 নম্বরে লেখা, বাংলা হচ্ছে যে আয় বর্ষ 12 মাসের কমেও হতে পারে কিন্তু 12 মাসের বেশিতে কখনো হতে পারে না। এই স্টেটমেন্ট যেটা, এটা কি ট্রু অর ফলস? ট্রু। আপনি ট্রু। কোনটাতে টিক করবেন? বুঝছেন? তো ট্রু এইরকম হবে। আর কি। হ্যাঁ, ট্রু তো হবেই। তো এরকম কথা হচ্ছে যে আপনি এক একটা শিখতেছেন, এবং শিখতেছেন যেগুলো সেখান থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে সে আপনি নিজেও বানিয়ে নিতে পারেন, যে এখান থেকে কি ধরনের কোশ্চেন। আমি একটা নমুনা দেখালাম আপনাকে। হুম। এই আরও একটা কোশ্চেন হতে পারে, সেটা হলো যে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের আপনার যে ইনকাম ইয়ার, ইনকাম ট্যাক্সের আইনে যেটা বলা আছে সেকশন 2 সাবসেকশন 15-এ, সেটা কি? ডান পাশে 3-4টা চয়েস আছে, আপনি কোনটাতে ঠিক চিহ্ন দিবেন? মানে ফিনান্সিয়াল ইয়ার, ক্যালেন্ডার ইয়ার, তারপরে বৈশাখ টু চৈত্র, হিজরি ইয়ার, এরকম ধরেন 4টে দেওয়া আছে। ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার ক্যালেন্ডার ইয়ার। ইয়ার। এ তো এখন পড়াচ্ছি দেখে আপনি পারতেছেন। তো এরকম আপনি নিজেও এখান থেকে খুঁটে খুঁটে আপনি মানে কোশ্চেন তৈরি করতে পারবেন যে কি কোশ্চেন হতে পারে। এখন এগুলো সিম্পল, এগুলো জানলে ঠিক আছে।
এই যে ধরেন পড়াচ্ছি, আপনি শুনতেছেন, পড়তেছেন, আপনি বুঝতেছেন, তো ইজিলি আপনি অ্যান্সারগুলো করতে পারতেছেন। বুঝছেন? এখন অ্যাসেসমেন্ট ইয়ার তো জুলাই টু জুন, সেটা তো আপনাকে বললামই যে অ্যাসেসমেন্ট ইয়ার এরকমও কোশ্চেন হতে পারে যে ইনকাম ইয়ার কি হলে অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে। যেমন প্রাইম ব্যাংকেরটা অলরেডি পড়ানো হয়ে গেছে যে প্রাইম ব্যাংকের ইনকাম ইয়ার হলো 2024, তার অ্যাসেসমেন্ট ইয়ার হবে মানে 2025-26, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ। এখন যদি এটা কোশ্চেন হয় যে একটা ব্যাংকের ইনকাম ইয়ার যদি হয় 2024 বা 2023, তাহলে তার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? তিন চারটা দেওয়া আছে ডান পাশে। এখন আপনাকে বলছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ, ওইখানে টিক চিহ্ন দিতে হবে। পারবেন না? জি স্যার। এইটা একটু দেখেন যে ইনকাম ইয়ার কি হলে তার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে। দেখেন, প্রথমটা হচ্ছে বাংলাদেশের যত কোম্পানি আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি, আপনার যত কোম্পানি আছে সবার ইনকাম ইয়ার কিন্তু মাস্ট বি দ্য ফিনান্সিয়াল ইয়ার, জুলাই টু জুন হতেই হবে। এটাই ল। আপনি যেন তেনভাবে আপনি যেমন খুশি আপনি একটা কোম্পানি ফর্ম করবেন আর বলবেন যে আমার ইনকাম ইয়ার হবে ও, মানে ধরেন বিভিন্ন রকম আর কি, সেটা হবে না। জুলাই টু জুন আপনাকে হতেই হবে। এখন একটা কোম্পানি বাংলাদেশের, সেই কোম্পানিটার ইয়ার এন্ডিং হচ্ছে 30শে জুন 2025। বুঝছেন? তো 30শে জুন 2025 মানে আজকে, আজকে যদি একটা কোম্পানির ইনকাম ইয়ার শেষ হয়, তার মানে তার ইনকাম ইয়ারটা কি, বছরটা কি? 24-25। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ইনকাম ইয়ার, হ্যাঁ, 24-25 মানে কি? 2024 সালের 1লা জুলাই থেকে 2025 সালের 30শে জুন পর্যন্ত। তাহলে এটার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি? পরের দিন থেকেই, আগামী দিন থেকে যে বছরটা, নতুন বছর শুরু হচ্ছে আমাদের, সেটাই হচ্ছে, জুলাই 1। হ্যাঁ, জুলাইয়ের 1 তারিখ থেকে। তার মানে 2025-26। ইনকাম ইয়ার যদি হয় 2024-25, এর করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2025-26। 25-26। এই পর্যন্তই থাকি, ডান দিকের লেখাটা এখন বললে বুঝবেন না আর কি, ওইটা আর এক দিন আর কি। আর যদি বলেন যে স্যার বলে যান একবারে, বলেও যেতে পারি, সেটা আগে এই এই সাইডটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের ইনকাম ইয়ার হচ্ছে শেষ হচ্ছে 31শে ডিসেম্বর 2024। তার মানে এর ইনকাম ইয়ার হচ্ছে আস্ত 2024। আস্ত মানে ওই 2024 সালের 1লা জানুয়ারি থেকে আম, কি 31শে ডিসেম্বর। মানে স্যার তাহলে ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার ইয়ার, হ্যাঁ। এই যে 2024 লেখা, তার মানে কি আস্ত? আস্ত মানে কি? জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ। হুম, বুঝছেন? তো আস্ত 2024 সাল হচ্ছে ইনকাম ইয়ার। তাহলে এটা করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? 2025-26। 25। তার মানে এই 2025-26-এ, 25-26 মানে কি? 25-26 মানে হলো 1লা জুলাই 2025 থেকে 30শে জুন 2026। তাহলে বলতে পারেন যে স্যার 1 নম্বরে তো আমরা যেটা পড়লাম, এটার তো এটা অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে একদিন পর থেকেই, মানে আজকে রাত পোহালেই মানে অ্যাসেসমেন্ট, নতুন অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হবে 25-26। কিন্তু ওর 2 নম্বরে যেটা, ওর ওর মানে 1লা জুলাই বা অ্যাসেসমেন্ট ইয়ার আসতে তো আরো 6 মাস লাগবে, তাই না? জি স্যার। জি স্যার। সে 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 আসে, আসুক, মানে যার যখন অ্যাসেসমেন্ট ইয়ার আসে আসুক, কিন্তু ফর্মুলা কিন্তু এই। আপনি যেটা বলছিলেন, আমি বলছিলাম আপনাকে যে একটা প্রাইম ব্যাংকের যদি 2024 সাল হচ্ছে তাদের অ্যাকাউন্টিং ইয়ার বা ইনকাম ইয়ার, তার অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? অনেকে পট করে বলে ফেলছেন 2025, কিন্তু সেটা হবে না। আপনি যদি বলেন 2025, তার মানে 2025-এর 1লা জানুয়ারি থেকে, সেটি হবে না। অ্যাসেসমেন্ট ইয়ার মাস্ট বিগিন ফ্রম 1st জুলাই। তো 2025-26 হচ্ছে তার অ্যাসেসমেন্ট ইয়ার। ইকুয়ালি একটা ইন্ডিয়ান কোম্পানির ইনকাম ইয়ার শেষ হয় যদি, ইন্ডিয়ান কোম্পানির বাংলাদেশে যে ব্রাঞ্চ, বাংলাদেশে যে কোম্পানি সেট আপ,
সেটার ধরেন ইনকাম ইয়ার শেষ হচ্ছে 31শে মার্চ 2025। তার মানে কি? তার মানে হচ্ছে তাদের অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে পহেলা এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025। তাহলে তার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ারটা কি হবে? করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হবে 25-26। তার মানে কি 3 মাস পরে তাদের অ্যাকাউন্টিং ইয়ারটা যখন শেষ হচ্ছে তার 3 মাস পরে তার অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হচ্ছে। তা আমি যে উদাহরণ আপনাকে দিচ্ছি, যে এক্সাম্পল দিচ্ছি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কারোর অ্যাসেসমেন্ট ইয়ার আসে পরের দিন থেকেই, কারোর অ্যাসেসমেন্ট ইয়ার আসে 6 মাস পরে, কারোর আসে 3 মাস পরে। তো এরকম ভ্যারাইটিস হতে পারে, তাতে কিছু যায় আসে না। বাট অ্যাসেসমেন্ট ইয়ার, ও বাবা, এটা ফিক্সড, ওটা 1লা জুলাই থেকেই। তো কোন 1লা জুলাই থেকে? আপনার ইনকাম ইয়ার যখন শেষ হলো তার পরবর্তী 1লা জুলাই থেকে। এটুকু তো বুঝছেন নাকি? জি স্যার। জি স্যার। এই আর কি। তো ডান দিকের লেখাটা পড়ায় যায় আর কি, বুঝতে হয়তো একটু হতে পারে, যেহেতু আমরা মানে রিটার্নের যে আলাদা একটা ক্লাস আছে, আলাদা প্রেজেন্টেশন আছে, ওইটা পড়ানো হয় নাই। এই জন্য বুঝতে একটু হতে পারে, তাও বুঝবেন, বুঝবেন না এমন কিছু না। শোনেন, ডান পাশেরটা যদি আপনার 1, 2, 3 বুঝে থাকেন, এখন আমি 4 নম্বরে আসি। বলেন, ওইটা নিয়ে কোনো কোশ্চেন, 1, 2, 3 নিয়ে? না স্যার। না স্যার। নো না স্যার। স্যার। এটা ক্লিয়ার না? আরেকবার জি স্যার স্যার। কিছু মনে না করলে একটু শর্ট টাইমে হুম? বুঝে দিলে ক্লিয়ার হতেন স্যার। আর একটু মানে কোনটা বোঝেন নাই আপনি? কোনটা বোঝেন নাই? হুম? কথা বলতেছে না। আচ্ছা, যাই হোক, আপনি লাস্টেরটা দেখেন। তো লাস্টেরটা হচ্ছে যে, কারো প্রথমটা থেকেই ধরি। আইনটা কি? কোম্পানির ক্ষেত্রে মানে বলা হচ্ছে যে ব্যক্তি এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ব্যক্তি এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বাদে তাদের রিটার্ন দাখিলের লাস্ট ডেট কবে? তো এখন বলতে পারেন তাহলে স্যার, ইন্ডিভিজুয়াল এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এদের লাস্ট ডে কবে? এদের লাস্ট ডে হচ্ছে 30th নভেম্বর। প্রতি বছর 30শে নভেম্বর রিটার্ন দাখিল করতে হয় আমরা যারা ব্যক্তি, ব্যক্তি বলেন বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বলেন। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যদিও একটা স্ট্যাটাস, তো এটা বাংলাদেশে নাই বললেই চলে। এখন সবই ডিভাইডেড, হিন্দু মুসলিম যাই বলেন, এখন সবই ছোট ছোট ফ্যামিলি। এখন এরকম জয়েন্ট ফ্যামিলি এক হাঁড়িতে রান্না হয় এরকম মানে পিকচারটা আপনি আর এখন পাবেন না। আচ্ছা, সে যাই হোক, তারপরও স্ট্যাটাস হিসাবে এটা আছে, যেহেতু অতীতে এটা ছিল, বর্তমান আইনেও সেই উত্তরাধিকার হিসাবে চলে আসছে। মূলত ব্যক্তি, মূলত ব্যক্তির মানে রিটার্ন দাখিলের লাস্ট ডেট হচ্ছে 30শে নভেম্বর প্রতি বছর। তার মানে একজন ব্যক্তি, আমরা আমরা প্রতি বছর রিটার্ন দাখিলের জন্য আমরা 5 মাস সময় পাই। 5 মাস মানে আমার ইনকাম ইয়ার শেষ হয় 30শে জুন, মানে আজকে। আজকে 30শে জুন 2025। তো আজকে ইনকাম ইয়ার আমার শেষ হচ্ছে। তাহলে আমার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2025-26, এবং আমাকে রিটার্ন দিতে হবে কত তারিখের মধ্যে? কেউ বলতে পারবেন? তিরিশ স্যার নভেম্বর আপনার থেকে তিরিশ 2025। নভেম্বরের সেপ্টেম্বর ভিতর। সেপ্টেম্বর 15। স্যার না, 30 নভেম্বরের ভিতর। 30 নভেম্বর। হ্যাঁ, পড়াইলাম এতক্ষণ 30শে নভেম্বর, আর বলে এক একজন এক একটা। বললাম আমরা যারা ব্যক্তি, আমাদেরকে প্রতি বছর 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দিতে হয়। তার মানে 30শে নভেম্বর, এই যে একটা এমসিকিউ, যে একজন ব্যক্তিকে কত তারিখের মধ্যে রিটার্ন দিতে হয়, ডান পাশে 4-5টা ডেট আমি লিখে দিলাম। And আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? আপনি টিক চিহ্ন দিবেন 30শে নভেম্বর। ক্লিয়ার? স্যার এই জিনিসটা একটু আবার একটু বোঝাবেন? কোনটা? এই যে এইমাত্র যে বললাম এটা। এই তো এইমাত্র আবার বলি, সেটা হলো কোনো ব্যক্তির, আপনার ব্যক্তিকে আম, বছরে কখন কখন লাস্ট ডেটের কোন ডেট, যে তারিখের মধ্যে তাকে রিটার্ন দিতে হয়, সেটা লিখে রাখেন। সেটা হলো 30শে নভেম্বর। আর 30শে নভেম্বর মানে কি, আজকে যে আমার বছরটা শেষ হচ্ছে, আমাকে রিটার্ন দিতে হবে আগামী 30শে নভেম্বর 2025। তার মানে আমি রিটার্ন দাখিল করতে আমি সময় পাবো 5 মাস। 5 মাস কি? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এটুকু ক্লিয়ার?
হুম ইয়েস স্যার। হুম। স্যার 30শে নভেম্বরের আগেও কি দেওয়া যায় নাকি তিরিশে হ্যাঁ হ্যাঁ, নভেম্বরে দিতে হবে? আরে কয় কি, আপনি কালকেই দিতে পারবেন। এটা ওকে হলো স্যার। লাস্ট ডে, কেউ তো মানে জিজ্ঞেস করেন নাই স্যার ফার্স্ট ডে কবে। এটা হলো শেষ দিন, যে তারিখের মধ্যে রিটার্ন দিতে হবে সেটা হলো 30শে নভেম্বর ব্যক্তির ক্ষেত্রে। সেটা এখানে লেখা নাই তো। স্যার তাহলে 1লা জুলাই ফার্স্ট ডে না? অফকোর্স, জি স্যার। আপনি বলছি কি, আপনাকে রিটার্ন দাখিলের জন্য আপনি 5 মাস সময় পাচ্ছেন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাসের মধ্যে আপনি যে কোনো দিন রিটার্ন দিতে পারবেন, আপনি শেষ দিনের জন্য অপেক্ষা না করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল ব্যক্তির। এবং এখন হচ্ছে যে ব্যক্তি বাদে বাকি সবার কিন্তু রিটার্ন দাখিল করতে হয়। বলতে পারেন স্যার ব্যক্তি এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বাদে বাকি কারা? বাকি হলো কোম্পানি, বাকি হলো পার্টনারশিপ। হ্যাঁ, বাকি হলো পার্টনারশিপ ফার্ম, তারপরে এনজিও। তো এরকম সবারই রিটার্ন দাখিলে বিদেশি কোম্পানি, মানে সবারই কিন্তু এই এই ডেট যেটা চারটা দেখতে পাচ্ছেন ডান পাশে, ওইগুলো আর কি। আচ্ছা, এখন আইনটা কি? আইনটা হলো কোম্পানির ক্ষেত্রে আইন হচ্ছে তারা 8.5 মাস সময় পাবে। ইনকাম ইয়ার শেষ হওয়ার পরবর্তী 8.5 মাসের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। 8.5 মাস। এখন ইনকাম ইয়ার শেষ হয়েছে কবে, বা অ্যাকাউন্টিং ইয়ারটা শেষ হয়েছে কবে? 30শে জুন, আজকে আর কি। 30শে জুন 2025। আজকে থেকে, আজকের পর থেকে 8.5 মাস কবে আসবে হিসাব করেন। আপনার পাশে ক্যালেন্ডার যদি থাকে আপনি দেখেন, বা আঙ্গুলের কড়া গোনেন, যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এইভাবে আপনি করান। স্যার কি? মার্চের 15। স্যার মার্চের 15। মার্চের 15ই লেখা আছে কিন্তু এখানে। 8.5 মাস আসবে আপনার মার্চের 15, আগামী বছরের মার্চের 15, 15 মার্চ 2026। তার মানে একটা কোম্পানি, বাংলাদেশি একটা কোম্পানি, তার ইয়ার এন্ডিং হচ্ছে 30শে জুন 2025, মানে আজকে। তাকে রিটার্ন দিতে হবে আগামী 15ই মার্চ 2026-এর মধ্যে, মানে 8.5 মাসের মধ্যে। এক নম্বরটা ক্লিয়ার। দুই নম্বরটাও স্যার ঠিক তাই। কি? স্যার কি আমরা বল? হচ্ছে নিখিল সেনের বাংলাদেশ ইনকাম ট্যাক্স বইটাতে পড়ছি 7.5 মাস আর কি। ভুলে যান। আচ্ছা, যেটা পড়ানো হচ্ছে ফলো করে। না আচ্ছা, স্যার পড়ছিলাম আর কি, ওইটার জন্য জিজ্ঞেস করো আর কি। ভুলে যান, ভুলে যান। আচ্ছা, তারপরে 2 নম্বর। 2 নম্বরে হচ্ছে প্রাইম ব্যাংক। তো প্রাইম ব্যাংকের ইনকাম ইয়ার কি, অ্যাসেসমেন্ট ইয়ার কি, সবই তো দেখছেন। তো প্রাইম ব্যাংকেও ইকুয়ালি 8.5 মাসের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। 8.5 মাস। তো প্রাইম ব্যাংকের অ্যাকাউন্টিং ইয়ারটা শেষ হয়েছে কবে? 31 ডিসেম্বর 2024। তাকে রিটার্ন দাখিল করতে হবে কবে হিসাব করে সেপ্টেম্বরের দেখ। 15 তারিখ। ইয়েস, 15ই সেপ্টেম্বর 2025। তো তার আচ্ছা, মানে সেও কিন্তু আর 8.5 মাস সময় পাচ্ছে। ক্লিয়ার? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, 3 নম্বরটা ইন্ডিয়ান কোম্পানি। ইন্ডিয়ান একটা কোম্পানি, বাংলাদেশে গুলশানে তার অফিস। এখন এই কোম্পানির ইন্ডিয়ান যে ফিনান্সিয়াল ইয়ার ওইটাই ফলো করে তারা। তো এখন তাদের ইনকাম ইয়ার শেষ হচ্ছে 31 মার্চ 2025। এবং 3 নম্বরটা দেখতেই পাচ্ছেন, ইকুয়ালি তাকেও 8.5 মাসের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। হিসাব করে দেখেন যে 3 নম্বরটা 8.5 মাস আসে 15ই ডিসেম্বর 15ই ডিসেম্বর 2025। 2025। সেভাবেই লেখা, কিন্তু এগুলো সাজানো কিন্তু সেভাবেই, বুঝছেন? তো মানে কথা কি, কথা হচ্ছে যে আপনাকে ইউজুয়ালি প্রত্যেকটা কোম্পানি তাকে রিটার্ন দাখিল করতে হবে 8.5 মাসের মধ্যে। তার বছর যখন শেষ হবে তার 8.5 মাসের মধ্যে তাকে রিটার্ন দাখিল করতে হবে। তবে 4 নম্বরটা হলো তার ব্যতিক্রম। তবে একটা কথা বলছে, যে সেই 8.5 মাস যদি 15ই সেপ্টেম্বরের আগে এসে পড়ে তাহলে আগে দিতে হবে না, তাকে রিটার্ন দিতে হবে 15ই সেপ্টেম্বর। যেমন 4 নম্বরের উদাহরণটা একটু দেখেন, একটু ব্যতিক্রম।
4 নাম্বারটা। সেটা কি? ধরেন একটা আমেরিকান কোম্পানি, তাদের ইনকাম ইয়ারটা হচ্ছে এরকম বিদঘুটে। কিরকম? 1 অক্টোবর 2024। 1 অক্টোবর 2023 থেকে 31 সেপ্টেম্বর 2024, এই হচ্ছে তাদের ইনকাম ইয়ার। তো যদি এই ইনকাম ইয়ার হয়, তার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2025-26। 2025-26 মানে কি? কতদিন পরে আসবে অ্যাসেসমেন্ট ইয়ার বলতে পারবেন? স্যার 25 জুলাই 1 থেকে 26 9 মাস স্যার 10। হ্যাঁ, মানে 9 মাস পরে তার অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে। চিন্তা করে দেখেন, মানে 31 সেপ্টেম্বর 2024 যদি ইনকাম ইয়ারটা বা অ্যাকাউন্টিং ইয়ারটা শেষ হয়, তার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26 ডেফিনেটলি। কারণ যে তারিখেই তার বছর শেষ হোক, তার পরবর্তী 1 জুলাই থেকে তার অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হবে। এই কথা তো ক্লিয়ার? তাহলে সেই কাদের ক্ষেত্রে ধরেন, এইটা বলছি যে কোনো একটা বিদেশি কোম্পানি, ধরেন একটা আমেরিকান কোম্পানি, তার ইনকাম ইয়ার হচ্ছে এরকম। এই কথাই তো বলতেছি, আপনি শুনতেছেন না কেন? এখন আবার পট করে বলেন আমাকে কাদের জন্য এটা। সরি স্যার, খেয়াল করিনি। তো ধরেন একটা আমেরিকান কোম্পানি যার ইনকাম ইয়ার হচ্ছে 1 অক্টোবর 2023 থেকে 31 সেপ্টেম্বর 2024। তো এই যদি হয় একটা বিদেশি কোম্পানি, সোজা কথা, তো তাহলে তার অ্যাকাউন্টিং ইয়ার বা ইনকাম ইয়ার তো আমরা বুঝলাম। তাহলে করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হবে 9 মাস পরে, তার 1 জুলাই আসবে। আপনি মানে খুঁজে দেখেন যে সেপ্টেম্বর 2024-এর পরে 1 জুলাই আসবে পরের বছরের 2025 সালের 1 জুলাই, তার মানে 25-26। ফর্মুলাটা কি? ফর্মুলা হলো আপনার ইনকাম ইয়ার যখনই শেষ হোক, তার পরবর্তী 1 জুলাই থেকে অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হবে, সেটা যতদিন পরেই আসুক। এখন তাকে রিটার্ন দিতে হবে কবে? তার 8.5 মাস আসে কবে? তার 8.5 মাস আসে 15 জুন 2025। কেউ যদি হিসাব করেন যে 4 নম্বরে যে কোম্পানিটা, সেই 4 নম্বরে আমেরিকান কোম্পানিটার আপনার নর্মালি মানে যে আইন এতক্ষণ ধরে পড়ানো হয়েছে যে 8.5 মাসের মধ্যে রিটার্ন দিতে হবে, তাহলে সেই 8.5 মাস তার কবে আসে? আপনি হিসাব করে দেখেন, 8.5 মাস আসে 15 জুন 2025। হিসাব করছেন? 8.5 মাস আসে 15 জুন 2025, কিন্তু আইনে বলছে যে 15 জুন 2025-এর মধ্যে রিটার্ন দিতে হবে না, তাকে রিটার্ন দিতে হবে আরও পরে। কবে? 15 সেপ্টেম্বর 2025। মানে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন দাখিলের লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর। তো একটা অ্যাসেসমেন্ট ইয়ার শুরুই হয় 1 জুলাই থেকে। তো শুরু হওয়ার আগে 15 জুন সে রিটার্ন দিবে কিসের ভিত্তিতে? অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হওয়ার আগে তো রিটার্ন দেওয়া যাবে না, নেওয়াও যাবে না। সুতরাং তারা একটু প্রিভিলেজড, 4 নম্বরে তারা একটু প্রিভিলেজড। সেখানে আইনে বলছে যে নর্মালি 8.5 মাস, কিন্তু যদি দেখা যায় যে কারোর 8.5 মাস এমন একটা দীর্ঘটে তারিখে পড়ছে যে সেটা অ্যাসেসমেন্ট ইয়ারের আগে বা অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হওয়ার মানে 15 সেপ্টেম্বর মানে হয় না, আসে নাই এখনো, তাহলে তাকে দিতে হবে না। তার জন্য যথেষ্ট লম্বা সময় পাওয়া যাচ্ছে, তাকে 15 সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিতে হবে। ক্লিয়ার? স্যার, তাহলে আমরা এটাকে শর্টে বলতে পারি যে অন্য সবকিছুর ক্ষেত্রে রিটার্ন হচ্ছে 8 মাসের মধ্যে দাখিল করতে হবে। 8.5 মাস? জি না 8 মাস না, 8.5 মাস। ইনকাম ইয়ার কোম্পানির ক্ষেত্রে, হ্যাঁ, ইনকাম ইয়ার থেকে 8.5 মাসের মধ্যে। আর বিদেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে তাদের লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর। না, বিদেশি সব কোম্পানি না, আমি দুইটা বিদেশি কোম্পানির উদাহরণ এখানে নিয়ে আসছি, 3 নাম্বার এবং 4 নাম্বার।
আপনাকে বোঝানোর জন্য। 3 নাম্বারটা ঠিক আছে, 3 নাম্বারটা 8.5 মাস ঠিক আছে, ঠিক আছে, কিন্তু 3 নাম্বারটাও খেয়াল করেন, একটা ইন্ডিয়ান কোম্পানি, তাই সেই ইন্ডিয়ান কোম্পানি তাকে কি 15ই সেপ্টেম্বর রিটার্ন দাখিল করতে হবে? না, তাকে রিটার্ন দাখিল করতে হবে 15ই ডিসেম্বর, কারণ তার 8.5 মাস আসবে 15ই ডিসেম্বরে। তো বলতে পারেন যে স্যার এই যে 3 নাম্বার এবং 4 নাম্বারের ভিতরে বিভেদটা কি? 3 নাম্বারের ক্ষেত্রে যে 8.5 মাস আসছে সেটা তো অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হওয়ার পরে আসছে, সুতরাং ওটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু 4 নাম্বারে যে উদাহরণটা দিলাম সেখানে তো দেখা যায় যে তার যদি 8.5 মাস হিসাব করি একটা বিদঘুটে তারিখ আসে, সেই তারিখটা কি? 15ই জুন 2025। আরে বাবা, 15ই জুন 2025 তো অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয় নাই, তো সে রিটার্ন দিবে কিভাবে? তো তার জন্য একটু রিল্যাক্সড। তার মানে যেই কোম্পানির হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয়নি তাদের ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর। শুধু তাই না, ধরেন আমি আরেকটা 5 নম্বরে আরেকটা নতুন উদাহরণ জিনিসটা স্যার কনফিউজ করে তুলতেছে। হ্যাঁ, আপনি তো এই জন্যই তো পড়ানো আপনাকে পড়াচ্ছি। যদি সব সোজা হইতো আপনি তো বই খুলে আপনি নিজেই পড়তে পারতেন, তাহলে আমারই লাগতো কেন? পুরোটা কনফিউজ হয়ে যেতেছে জিনিসটা। হয়তো কনফিউজ তো বটেই, এই জন্যই তো এত কষ্ট করতেছি, আপনাকে বোঝানোর জন্য তো চেষ্টা কম করতেছি না। স্যার একটু মানে কান্ট্রি হিসেবে কি আছে, ইনকাম ইয়ারটা মানে ভিন্ন হয়? হ্যাঁ, হতে পারে না। হয়ে আসছে স্যার কোনো মনে রাখার জন্য। বলছি তো আপনাকে মনে রাখার জন্য, আপনি তো প্রথম থেকে ক্লাসে ছিলেন না, সেটা হলো প্রথম মনে থেকে রাখার জন্য। তাইলে আমি আবার বলি আপনাকে, সেটা হলো বাংলাদেশি সব কোম্পানির ইনকাম ইয়ার হচ্ছে জুলাই টু জুন, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের জন্য ইনকাম ইয়ার হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, আর বিদেশি কোম্পানির জন্য হচ্ছে জাতা। এটা বলছিলাম, আপনি তাহলে যদি প্রথম থেকে থাকেন তাহলে কিন্তু এই কথা শুনছেন আপনি। তো জাতা কি? মানে বিদেশেও যা এখানেও তা, জাতা। বলছিলাম কি না? এটা শুনছি, হ্যাঁ স্যার এটা শুনছি। তাহলে বিদেশে কোন ইনকাম ইয়ার হবে সেটা তো বাংলাদেশের আইন দ্বারা, বাংলাদেশের কোম্পানি আইন দ্বারা তো নির্ধারিত হবে না। একটা বিদেশি কোম্পানি তার সেই অ্যাকাউন্টিং ইয়ার কি হবে সে তো প্যারেন্ট কোম্পানিকে ঠিক করা অলরেডি, তাই না? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার যেটুকু পড়ানো হলো? কোনো কোশ্চেন? এখন এখান থেকে যে ধরনের কোশ্চেনই আসুক আপনার পারার কথা, তাই না? এখন আরেকটা কথা বলছিলাম যে অ্যাসেসমেন্ট ইয়ার বা ইনকাম ইয়ার, কখনো যে ব্যবসা বন্ধ হয়ে গেল, কোনো ব্যক্তি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে গেল, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইনকাম ইয়ারটা মেবি লেস দ্যান 12 মান্থ, এবং তার অ্যাসেসমেন্টও অনেক সময় এক্সেপশন হয়। সেটা হলো তার এমার্জেন্সি ভিত্তিতে তার যে ব্যক্তি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, এখন তারে যদি বলা হয় যে আপনি একটু দাঁড়ান, প্লেনে উঠেন না, এখনও অ্যাসেসমেন্ট ইয়ার আসে নাই, এ কথা বললে তো সে শুনবে না। তো তার জন্য ধরি মরি পড়ি তারটা ওই ভুলে যেতে হবে যে ইনকাম ইয়ার কখন শেষ হলে অ্যাসেসমেন্ট ইয়ার কখন শুরু হবে, ওটাতে কাজ হবে না। তখন আবার দেখা যাবে যে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার একই হয়ে গেছে। বুঝতে পারছেন? এরকম কোনো সিচুয়েশনে হতে পারে। এই কোন সিচুয়েশনে হতে পারে? কোনো ব্যক্তি ধরেন ব্যবসা বন্ধ করে দিছে, এখন সে ব্যবসা বন্ধ করছে কবে? ব্যবসা বন্ধ করছে ধরেন 31 মার্চ। 31 মার্চে যদি ব্যবসা বন্ধ করে, তার তো অ্যাসেসমেন্ট ইয়ার আসবে আরও 3 মাস পরে, এপ্রিল, মে, জুন, 1 জুলাই থেকে তার অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে। অ্যাসেসমেন্ট ইয়ার শুরু না হলে তো তার অ্যাসেসমেন্ট করা যাবে না। অ্যাসেসমেন্ট মানে কি? অ্যাসেসমেন্টের বাংলা হচ্ছে কর নির্ধারণ, তার কত টাকা ট্যাক্স হবে, কি হবে, সেগুলো ধার্য করা। সেটা তো পারা যাবে না। তাইলে তাকে কি বলতে হবে যে ঠিক আছে 3 মাস অপেক্ষা করেন, তারপরে 3 মাস পরে তো তার খোঁজই পাওয়া যাবে না, সে তো ব্যবসা বন্ধ করে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নাই। এই জন্য বলছে ধরি মরি পড়ি, তার ওই মুহূর্তেই তাকে অ্যাসেসমেন্ট করে দিতে হবে, তার ওই খণ্ডের ওই 9 মাসের। ওই যে 31 মার্চ যে ব্যবসা বন্ধ করে দিল, তার মানে সর্বশেষ সে ব্যবসা করছে 9 মাস। ওই 9 মাসের অ্যাসপেন্ট মানে ওই সময় ধরেন মার্চের পরে এপ্রিল মাসেই করে ফেলতে হবে। এগুলো হচ্ছে এক্সেপশন আর কি, এগুলো হচ্ছে অনেকটা এমার্জেন্সি অ্যাসেসমেন্ট আর কি। এই তো ঠিক আছে আর কি। তা আমরা অন্তত প্রথম দিকের ক্লাস তো একটা ক্লাস হয়েছে মাত্র, সেটা ইনকাম ট্যাক্সের উপরে একটা প্রাথমিক ধারণা। আজকে একটা ক্লাস শেষ হলো, সেটা হলো ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পার্থক্য কী,
বা ইনকাম ইয়ার কি হলে অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, এবং সেই অ্যাসেসমেন্ট ইয়ারের কবে মধ্যে তাকে রিটার্ন দিতে হবে ইত্যাদি। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, এখন যত কোশ্চেন আছে, যার যত কোশ্চেন আছে এখান থেকে বলতে পারেন। আপনি তো স্যার প্রাইম ব্যাংক, এখন কি স্যার এইটাই যে সময়সীমাটা এটা কি শুধু প্রাইম ব্যাংক নাকি সোনালী, রূপালী, তারপর অন্য যে কোনো ব্যাংক আছে সবগুলোর জন্যই? সব ব্যাংক, সব ব্যাংক। প্রাইম ব্যাংক মানে আমি তো, আমাকে পড়াইতে গেলে তো একটা উদাহরণ দিতে হবে, জি সেই স্যার। উদাহরণ হিসেবে আমি বলছি প্রাইম ব্যাংক। এটা সোনালী ব্যাংক বলতে পারতাম, একই। আর কোনো কোশ্চেন? এই ক্ষেত্রে লাস্টে যেটা মানে 4 নম্বরে যেটা দেওয়া আছে সেটা কি যে কোনো কোম্পানির ক্ষেত্রে না শুধু ফরেন কোম্পানির ক্ষেত্রে? ফরেন কোম্পানি, ফরেন কোম্পানি। ওই 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা ফরেন কোম্পানি কিন্তু। অন্যান্য দেশের যদি থাকে তাহলে ওইগুলোরও তো স্যার ইনকাম ইয়ার আলাদা হইতে পারে। হ্যাঁ অবশ্যই। আহা, এখানে তো আমি 4টা লিখছি, এখানে আরো 4টা দিতে পারি, বুঝছেন? জি আরো স্যার। এরকম এখানে বিদঘুটে বিদঘুটে বানিয়ে বানিয়ে আমি দিতে পারি। স্যার তাহলে বলেন। কি বিদঘুটে আর দুই একটা এক্সাম্পল দেওয়া যায়? যাবে না কেন? আর এখানে কি আমরা 3 আর 4 এর ক্ষেত্রে বলতে পারি না আমার ইনকাম ইয়ার শেষ হওয়ার 8.5 মাস অথবা 15 ডে অফ সেপ্টেম্বর হুইচ কাম লেটার? হ্যাঁ, এই তো, এই কারেক্ট, মানে একদম একুরেট বলছেন, একেবারে একুরেট। দেখছেন আপনাদের মধ্যেও যে মেধা আছে, এই দেখেন, বুঝছেন? এই বিদেশি কোম্পানির ক্ষেত্রে উনি যে কথাটা বলছে, আপনি একটু আবার বলেন তো সবার উদ্দেশ্যে। যা বলছেন একদম কারেক্ট। উনি কি বলছে শুনছেন? বলছে বিদেশি কোম্পানির ক্ষেত্রে বলছে 8.5 মাস অথবা 15ই সেপ্টেম্বর, যেটা পরে আসে। শুনছেন এ কথা? জি স্যার। এখন তাহলে আরেকটা বিদঘুটে দেই। আরেকটা বিদঘুটে ধরেন, স্যার বাংলাদেশের কোম্পানির ক্ষেত্রে যে কোনো সময়। বাংলাদেশি কোম্পানির ক্ষেত্রে যে কোনো সময় মানে কি করবে এতক্ষণ সারাদিন 8.5 পড়ানো? মাস। কি বললেন আপনি? স্যার মাঝখানে আমি একটু কাট হয়ে গেছিলাম তো স্যার। বাংলাদেশি কোম্পানির জন্য 8.5 মাস। সেম রুলটাই। আচ্ছা, বিদেশি কোম্পানির ক্ষেত্রে যে রুলটা মানে উনি বললেন, আর বাংলাদেশি কোম্পানির ক্ষেত্রে সেম রুলটাই কি কাজ করবে? না, সেম রুল কাজ করবে না। শুধুমাত্র 8.5 মাস। বুঝতে পারছি স্যার। না, সেম রুল কাজ করবে তো, করে তো। আপনার সেম রুল কাজ করে। যেমন প্রথমটাই ধরেন, প্রথমটা আপনার মানে যদি বলি 15ই সেপ্টেম্বর অথবা 8.5 মাস, তাহলে 15ই সেপ্টেম্বর হবে 15ই সেপ্টেম্বর 2025, অথবা 8.5 মাস হচ্ছে 15ই মার্চ 2026, যেটা পরে আসে। তো উনি যে বলছে ওই ফর্মুলাটা সব ক্ষেত্রে প্রযোজ্য, সব ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে এটা তো পারছি। লাস্ট ডেট বলছেন যে ট্যাক্স দেওয়া লাস্ট ডেট। লাস্ট ট্যাক্স দেওয়া মানে ফার্স্ট ডেট কি শুরু হয় স্যার অ্যাসেসমেন্ট ইয়ার, মানে স্যার জুলাইয়ের 1 তারিখ? রাইট। রিটার্ন দেওয়ার ডেট। স্যার অনেকের অ্যাসেসমেন্টের রিটার্ন দাখিলটা মানে এক করে ফেলতেছে। দিলাম, আর একটা বিদঘুটে দিলাম। বলছেন স্যার আর বিদঘুটে দেন, দিলাম। এখন প্রশ্নবোধক চিহ্ন, এটা কী হবে? এটা পরীক্ষায় আসছে আপনার, আপনি কি লিখবেন? ওখানে 3-4টা ডেট দেওয়া আছে, আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? তো এটা 15 সেপ্টেম্বর 2025। 15 সেপ্টেম্বর 2025। হ্যাঁ, 15 সেপ্টেম্বর 2025। সে তো বটেই, সে তো এখন বলতে একজন বলছে আর সবাই একই কথা বলতেছে। তার মানে এখানে দুইটা ডেট পাচ্ছি। একটা হচ্ছে যদি 8.5 মাস হিসাব করি,
সেটা আসে 15ই জুলাই জুলাই। 2025। ফরেন কোম্পানির ক্ষেত্রে হচ্ছে অথবা অথবা ফরেন বলে কোনো কথা না, সব কোম্পানির ক্ষেত্রেই 8.5 মাস অথবা 15ই সেপ্টেম্বর, কিন্তু যেটা পরে আসে। 15 সেপ্টেম্বর। ঠিক আছে? হুম, জি স্যার। তাহলে এটা পড়ানো শেষ, এটা বন্ধ করে দিচ্ছি। তো এটা পাঠিয়ে দেবো আপনার মেইলে, পাঠায়। কতটা পান নাই আপনি আপনার মেইলে আগের দিনেরটা? তা জি স্যার পেয়েছি। জি স্যার। এগুলো পেয়ে যাবেন।